আমাদের দেশের রাজনীতিতে ভোট কিনতে সরাসরি টাকা বেলানোর অভিযোগ বারে বারে উঠেছে, সব দলের বিরুদ্ধে উঠেছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে একসময় জয়ললিতার বিরুদ্ধে অভিযোগই ছিল তিনি প্রয়োজনে টেলিভিশন, ট্রানজিস্টার, প্রেসার কুকার ইত্যাদি দিয়ে ভোটারদের প্রভাবিত করে ভোট নেওয়ার চেষ্টা করছেন। তো এই যে পলিটিক্স ফ্রিবি যাকে আমরা বলি, ডোল দেওয়া, সেটা নতুন নয় এবং সেটা নিয়ে চাপানোতরও নতুন নয়। এইটা কিন্তু শনিবারের তাদের নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে রাজীব কুমার আবার মনে করিয়ে দিয়েছেন। তিনি যে এম গুলোর কথা বলেছেন, যে এম গুলো ইলেকশন কমিশনের বা নির্বাচন কমিশনের ঠেকানো মূল দায়িত্ব, তার মধ্যে মাসল পাওয়ারের সাথে সাথে মানি পাওয়ার আছে। যখন ইলেকটোরাল বন্ড প্রথম আসে, তার আগে থেকে অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছিলেন যে, ততদিনে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, যে পলিটিক্যাল ফান্ডিংটা রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত। অর্থাৎ ইউরোপের অনেক দেশে যেমন আছে, রাষ্ট্র ঠিক করে দেবে কোন রাজনৈতিক দল কতটা টাকা পাবে এবং সেই টাকা দিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচন লড়বে। আমি আপনাদের মনে করিয়ে দিই, তার আগের দশকে বিতর্কটা ছিল যে পলিটিক্যাল ফান্ডিং, অর্থাৎ কোনো রাজনৈতিক দল যে টাকাটা পাচ্ছে সেটা কি সরাসরি চেকে নেবে। আমরা প্রথম দেখেছিলাম যে টাটা কোম্পানি চেকে টাকা দিতে শুরু করলো। এবার যখন ইলেকট্রাল বন্ড ইস্যু করা শুরু হয়, মানে ইলেকট্রাল বন্ডটাকে সামনে আনা হয়, তৎকালীন বিজেপি সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রধান যুক্তি ছিল এটা সিস্টেমটাকে একটা স্বচ্ছতা দেবে। অর্থাৎ যে কোনো রাজনৈতিক দলকে চাঁদা দিতে চায়, সে ইলেকট্রাল বন্ড কিনে সেই রাজনৈতিক দলকে দেবে। দেখুন, অরুণ জেটলি যখন পার্লামেন্টে এটা নিয়ে ব্যাখ্যা করেছিলেন, তখন একমাত্র সিপিএম এর তরফে সীতারাম ইয়েচুরি ছাড়া কেউ খুব একটা আপত্তি করেন। You are paving the way for such immorality in the name of actually pleading for political morality. Secondly, what have you done? That the companies no longer are obliged to tell you the name of the political party to whom you are donating. That is anonymous. So who gets this money? Nobody knows, except that particular political party. Do I have to explain it? Who is in power? Who is in government? I think the smiles on the faces of many people here suggest that all of us know what this means. Instead of ending political corruption, you are actually elevating political corruption to obnoxiously high levels. And this sort of a distortion of our democratic process through the influence of money power is something that eats away the vitals of our democracy. All this is a clear recipe for the ruling party today to collect, coerce, extort money for political electoral benefits. আপাত দৃষ্টিতে প্রস্তাবটা অত্যন্ত সাধু, যে সব পলিটিক্যাল পার্টি নিজেদের মতো করে ফান্ডিং জোগাড় করবে, তারা মানে তাদেরকে যারা টাকা দিতে চায় তারা ইলেকট্রাল বন্ড কিনে টাকা দেবে। কোথায় তাহলে সমস্যা হয়ে গেল? সমস্যা দুটো। এক হচ্ছে যে কেন্দ্রের বিজেপি সরকার যে এসবিআই কে নিয়ন্ত্রণ করে বিরোধীরা তার কাছ থেকে টাকা পাচ্ছে সেটা জেনে নিয়ে বিরোধীদের এই মানে ডোনেশন যারা দিচ্ছেন, পলিটিক্যাল ডোনেশন বা রাজনৈতিক চাঁদা, তাদেরকে নিশানা করবেন সেটা কেউ আন্দাজ করতে পারেনি। সম্ভবত অরুণ জেটলি দিয়ে যখন প্রস্তাব পেশ করেছিলেন, দ্বিতীয় দফায় তিনি নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী হতেই পারেননি, ততদিনে তিনি অসুস্থ, তিনি মারা গেলেন, ফলে তিনিও ভাবেননি। দুর্বল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্ভবত তার উপরওয়ালা অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহের চাপের কাছে এই বিষয়টা আত্মসমর্পণ করেন এবং এসবিআই এর তথ্য বিজেপি নেতৃত্বের কাছে চলে যেতে শুরু করে এবং বিজেপি নেতৃত্ব বেছে বেছে, যেটা তামিলনাড়ুর অর্থমন্ত্রী পিটিআর বলেছেন, বিরোধীদের যারা ডোনেশন দিচ্ছেন তাদের নিশানা করতে শুরু করে। তাহলে তফাৎটা কোথায়? মানে ধরে নেওয়া যাক তথ্যের খাতিরে আগের সময় কংগ্রেসকে কেউ একজন এসে 100 কোটি টাকা দিল, এই টাকাটা কংগ্রেস তার কাছ থেকে পেয়েছে সেটা এমনিতে কারো জানার উপায় ছিল না। চেকটা গিয়ে কংগ্রেস তার ড্রাফটটা ব্যাংকে ভাঙিয়ে নিত। কিন্তু এই নতুন সিস্টেম সবাইকে বাধ্য করলো যে ব্যাংকগুলো জানতে পারছে যে কে ওই ইলেকট্রাল বন্ডটা কিনছে এবং সেই বন্ডটা কে ভাঙাচ্ছে। এটা হচ্ছে প্রথম বিরোধীদের জন্য অসুবিধা হয়ে গেল। দ্বিতীয়ত অসুবিধা হলো উল্টোটা, অর্থাৎ যে শাসক হবে অবশ্যই সে বেশি টাকা পাবে, এ বিষয়ে কোনো তো সংশয় থাকার দরকার নেই। যে পশ্চিমবঙ্গে শাসন, আমরা ইলেকট্রাল বন্ডের তথ্য বিশ্লেষণ করেই দেখেছি, কংগ্রেস কর্ণাটক এবং তেলেঙ্গানায় জেতার পরে তাদের ইলেকট্রাল বন্ড
পাওয়ার সংখ্যা বেড়ে যায়। পশ্চিমবঙ্গে 2021-এর নির্বাচন জেতার পরে তৃণমূলের ইলেকট্রাল বন্ডের সংখ্যা বেড়ে যায়। সেটা প্রশ্ন না। যেটা প্রশ্ন হচ্ছে যে শাসক কি মেকানিজমকে ব্যবহার করে এই ইলেকট্রাল বন্ডটাকে জোগাড় করছে। একটা ছোট উদাহরণ দিই, পশ্চিমবঙ্গের উদাহরণ। পশ্চিমবঙ্গের নূরপুরে আইএফবি অ্যাগ্রোর একটা কোম্পানি ছিল, মানে আছে এখন। সেই কোম্পানিতে জিএসটি রেড হয়। সেই রেডের সময় একজন তাদের মানে আইএফবির তরফে একজন বলেন যে জিএসটি কাউন্সিলের তরফে তাদের বলা হয়েছে যে তোমরা যদি 40 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কেনো তাহলে বিষয়টা মিটে যাবে। তথ্য বলছে, এসবিআই এর দাখিল করা তথ্য বলছে আইএফবি অ্যাগ্রোকে শুধু 40 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনতে হয়নি, নূরপুরের ওই কোম্পানিকে 92 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনতে হয়েছে। হিয়ার লাইজ দ্য ডিফারেন্স। অর্থাৎ যেটাকে আপনি ভেবেছিলেন যে স্বচ্ছতার জন্য টুল, সেটা হয়ে দাঁড়ালো ভয় দেখানোর এবং বিরোধীদেরকে কোণঠাসা করার একটা টুল। আমার নিজের ধারণা, অবশ্যই এটা একান্তভাবে আমার ব্যক্তিগত মতামত, অরুণ জেটলি প্রাইমারিলি টুলটাকে ডিজাইন করার সময় ভাবেননি যে তার রাজনৈতিক সতীর্থরা বা আরএসএস কিভাবে এটাকে ব্যবহার করতে চাইছে। হি থট, একজন সত্যিকারের লিবারাল মানুষ হিসেবে অরুণ জেটলি ভেবেছিলেন যেভাবে আমেরিকান সিস্টেমে পলিটিক্যাল ফান্ডিং এর মধ্যে একটা ক্ল্যারিটি আছে, সেটাই ভারতবর্ষে আসবে। কিন্তু সম্ভবত বামেরা সতর্ক ছিল। বামেরা ভাবছিল যে এই সিস্টেমটা অন্য কোনো ফ্লাডগেটকে খুলে দেবে কিনা। দেখা গেল সত্যি অন্য ফ্লাডগেট খুললো, দুটো ফ্লাডগেট খুললো। আবার আমি তামিলনাড়ুর অর্থমন্ত্রী পিটিআর কে কোট করতে চাই। একটা হচ্ছে শাসক টাকা নিতে শুরু করলো, দ্বিতীয় কথা শাসক সম্পূর্ণ অনৈতিকভাবে জানতে শুরু করলো যে বিরোধীদের কারা অর্থ সাহায্য করছে। It's more than the fact that the funding is opaque, because there's no way you can run a system that is opaque to everybody, including the government. So what this system did, it built a platform where the government knew not only who was donating to it, but also who was donating to its opponents, whereas the opponents knew nothing. The public knew nothing. So this was actually a atrociously bad design. দেখুন, 2013 সালে একটা সিনেমা তৈরি হয় বলিউডে, যার নাম স্পেশাল 26। এই সিনেমাটা খুব জনপ্রিয় হয়েছিল। নীরজ পান্ডে এই সিনেমাটার পরিচালনা করেছিলেন, অক্ষয় কুমার এবং অনুপম খের ছিলেন, মনোজ বাজপেয়ীও ছিলেন এই সিনেমাটায়। এই সিনেমার গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল। একদল লোক তারা সিবিআই সেজে দেশের বিভিন্ন প্রান্তে, কখনো কলকাতা, কখনো মুম্বাই, কখনো গুজরাট, লোকের বাড়িতে হানা দিচ্ছে। কাদের বাড়িতে হানা দিচ্ছে? রাজনীতিক, ব্যবসায়ী, এদের বাড়িতে, এবং তাদের কাছ থেকে টাকা আদায় করছে। সিনেমাটা এত ইন্টারেস্টিং ছিল যে সিনেমাটায় আমরা দেখেছিলাম যে রাজনীতিকরা বা যে ব্যবসায়ীরা এই ফেক সিবিআই অফিসারদের টাকা দিচ্ছে, তারা বলছে দেখো ভাই টাকা নাও, কিন্তু কেউ যেন আমাদের নাম না জানতে পারে যে আমাদের ঘরে টাকা আছে। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পরে আশ্চর্যজনকভাবে অক্ষয় কুমারের সিনেমাটাকে বাস্তবে নিয়ে চলে এলো। অর্থাৎ ফেক সিবিআই না, দেশের প্রধান তদন্তকারী সংস্থাগুলো ইডি এবং সিবিআই, তারা রাজনীতিক ব্যবসায়ীদের বাড়িতে হানা দিতে শুরু করলো এবং রাজনীতি এবং ব্যবসায়ীরা নয় বিজেপিকে চাঁদা দিল অথবা সরাসরি বিজেপিতে জয়েন করে গেল। আমি যে এই কথাটা বলছি তার সপক্ষে কি প্রমাণ আছে? দেখুন, আজ যখন সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকটোরাল বন্ডের তথ্য সামনে এসছে, তখন আপনি দেখতে পাচ্ছেন যে একটার পর একটা কোম্পানি যাদের অফিসে বা বাড়িতে ইডি সিবিআই এর রেড হয়েছে, বা অনেক ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের, তারা তার 5 দিনের মধ্যে, কখনো 7 দিনের মধ্যে, কখনো 1 মাসের মধ্যে ইলেকটোরাল বন্ড কিনে কেন্দ্রের শাসক দলকে টাকা দিয়েছে। আমরা যে কোম্পানিটির নাম নিয়ে এখন খুব হইচই হচ্ছে, অর্থাৎ দেশের লটারি কিং সান্টিয়াগো মার্টিন, তিনি সবচেয়ে বেশি টাকা দিয়েছেন, 1400 কোটি টাকা। আমরা যদি তার ইলেকটোরাল বন্ড কেনার ডেট গুলোকে দেখি, তাহলে দেখব যে তিনি তার অফিসে যখন যখন ইডি রেড হচ্ছে, তার 5 বা 7 দিনের মধ্যে সান্টিয়াগো মার্টিন ইলেকটোরাল বন্ড কিনে কেন্দ্রের শাসক দলকে টাকা দিয়েছে।
একই ঘটনা আমরা দেখতে পারবো অরবিন্দ ফার্মার ক্ষেত্রে। তার এমডি যেদিনকে অ্যারেস্ট হচ্ছেন তার ঠিক 5 দিনের মধ্যে তারা মানে তাদের কোম্পানি ইলেকটোরাল বন্ড কিনে টাকা দিচ্ছে। এটাকে আপনি এক্সটর্শন র্যাকেট বলতে পারেন, মানে কংগ্রেস তাই বলছে, দেশের প্রধান বিরোধী দল। এটাকে আপনি তোলাবাজি বলতে পারেন, এটাকে আপনি এক ধরনের মুক্তিপণ আদায়ও বলতে পারেন। এর অপোজিট পার্টটা যেহেতু আমি স্পেশাল 26-এর উদাহরণ দিয়ে শুরু করলাম, অপোজিট পার্টটার কথা মাথায় রাখুন। অর্থাৎ সিবিআই বা ইডি যাদের বাড়িতে যাচ্ছে তারা বিরোধী দলের যত বড় নেতাই হন, তারা দ্রুত একেবারে পক্ষ বদলে বিজেপি বা বিজেপির শরিক কোনো দলে চলে যাচ্ছে। একটা উদাহরণ দিই, যে উদাহরণটা দিলে পপুলার উদাহরণ, তাহলে বোঝা যাবে যে হাউ কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়েছে। নবাব মালিক বলে একজন এনসিপির নেতা ছিলেন। এই ভদ্রলোকের আমরা নাম যা শুনতে পাই যখন শাহরুখ খানের ছেলে ড্রাগ মামলায় গ্রেফতার হয়েছিলেন, তখন ইনি এনসিপির হয়ে রোজ সাংবাদিক সম্মেলন করে বিজেপি এবং বিজেপির নেতা দেবেন্দ্র ফাডনবিসকে গালাগাল দিতেন। বিজেপি এবং ইডি অভিযোগ করে নবাব মালিকের সঙ্গে দাউদের যোগাযোগ আছে, দাউদের কাছ থেকে নবাব মালিক টাকা পেয়েছেন, এবং যেহেতু নবাব মালিক সংখ্যালঘু সম্প্রদায় সেহেতু তাকে এই দেগে দিতে বিজেপির একটা সুবিধে হয়েছিল। নবাব মালিক ইডির হাতে গ্রেফতার হন, খুব ভালো কথা, তার বিরুদ্ধে তদন্ত হবে। তিনি প্রায় 2 বছর জেলে কাটানোর পর কিছু এক অজ্ঞাত কারণে ইডি তাকে ছেড়ে দেয় বা তিনি ছাড়া পান, এবং ছাড়া পাওয়ার পর তিনি আমরা দেখলাম ততদিনে অবশ্য এনসিপি আর মহারাষ্ট্রে শাসন ক্ষমতায় নেই, এনসিপি ভেঙে গেছে এবং অজিত পাওয়ার এনসিপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শরদ পাওয়ারের ভাইপো সদল বলে বিজেপিতে যোগ দিয়ে বিজেপি সরকারের মন্ত্রী হয়ে গেছেন মহারাষ্ট্রে। এই মহারাষ্ট্র সরকারে যে অজিত পাওয়ার ফ্র্যাকশন বা অজিত পাওয়ার গোষ্ঠী যোগ দিল, আমরা দেখলাম ইডির দায়ে অভিযুক্ত নবাব মালিক সোজা গিয়ে অজিত পাওয়ারের সেই দলে যোগদান করলেন। তাহলে আপনি স্পেশাল 26-এর সঙ্গে মিল পাবেন না। হয় তুমি আমার পক্ষে এসো অথবা তুমি টাকা দাও। একদম সহজ সরল একটা পন্থা বিজেপি আবিষ্কার করে ফেলেছিল। এবার ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে শুধু কি এক্সটর্শন বা তোলাবাজি বিরোধীরা যে অভিযোগ করছে শুধু সেটাই না, উল্টোটাও সত্যি। অর্থাৎ আপনি যদি দেখেন যে কারা বিরোধীদেরকে টাকা দিচ্ছে, কারা বিরোধীদের ইলেকটোরাল বন্ড কিনে সাহায্য করছে, সেই তথ্যও কিন্তু সরকারের কাছে পৌঁছে যাচ্ছিল, এবং সরকার তাদের নিশানা করে করে ইডি বা সিবিআই দিয়ে রেড করাচ্ছিল। আমরা এখনো জানি না কোন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল, যারা প্রায় 1600 কোটি টাকা পেয়েছে, বা দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস যারা প্রায় 1300-1200 কোটি টাকা পেয়েছে, তাদের যারা টাকা দিচ্ছিল তাদের সিবিআই বা ইডিআই কবে রেড করছিল। দেখুন, এই সিস্টেমটাকে, যেটা সবচেয়ে বড় সমস্যা, যে কারণে ফাইনালি এসে সুপ্রিম কোর্টের সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এটাকে অগণতান্ত্রিক বলে স্ক্র্যাপ করলো, তার দুটো ইম্পর্টেন্ট পার্ট আছে। একটা হচ্ছে এই যে বলা হচ্ছিল যে গোপনীয়তা রক্ষা হচ্ছে, আসলে কিন্তু গোপনীয়তা রক্ষা হচ্ছিল না। গোপনীয়তা রক্ষা হচ্ছিল শুধু কেন্দ্রের শাসক দলকে কারা টাকা দিয়েছে সেটা আমরা জানতে পারছিলাম না, কিন্তু স্টেট ব্যাংক যেহেতু কেন্দ্রের শাসক দল বা অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণ ছিল, কেন্দ্রের শাসক দল কিন্তু অনায়াসে জানতে পারছিল যে বিরোধীদের কারা অর্থ সাহায্য করছে। এবং ভারতীয় রাজনীতিতে বা পৃথিবীর যে কোনো দেশের রাজনীতিতে তো পলিটিক্যাল পার্টিগুলোকে কেউ না কেউ টাকা দেয়, তাহলে সেটা অগণতান্ত্রিক বা এক পক্ষের দিকে ঝুঁকে পড়েছে এইটা আমরা বলছি কেন বা অভিযোগ করছি কেন? একটা ভীষণ সিম্পল কারণে, কারণ এসবিআই এই তথ্যটা দিতে যত টালবাহানা করেছে, এটা হতে পারে না যারা ব্যাংকিং ব্যবস্থার বিন্দুমাত্র বোঝেন যে এসবিআই এর কাছে বন্ডের সিরিয়াল নাম্বার ছিল না। যে কোনো চেক, যে কোনো ড্রাফট, যে কোনো বন্ড যখন এনক্যাশ হয়ে যায় তখন ব্যাংক অবশ্যই জানতে পারে যে কে সেটা ভাঙাচ্ছে বা কোথায় সেটা বাড়ানো হচ্ছে। তাহলে এসবিআই সেটা দিতে বাধা কোথাও ছিল? ভুলে যাবেন না, এসবিআই হরিশ সালভের মতো
যিনি বোধহয় পার হিয়ারিং এ 1 কোটি টাকা অব্দি চার্জ করতে পারেন, তাকে ব্যবহার করেছিল এই তথ্যগুলোকে লুকিয়ে রাখার জন্য। সমস্যাটা এখানে। যে কোনো গণতন্ত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকার উচিত। অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে এরকম যে দল শাসন ক্ষমতায় আছে সে যতটা সুযোগ সুবিধা পাবে, বিরোধী দল বা বিরোধী দলগুলি তারাও সমান সুযোগ সুবিধা পাবে। কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে আরএসএস এবং বিজেপি যেভাবে ধ্বংস করে দিতে চাইছে, এই ইলেকট্রাল বন্ডটা একটা উদাহরণ ছিল। সেখানে পুরো ব্যবস্থাটাই শাসকের দিকে ঢলেছিল। তাহলে রাজীব কুমার, যিনি দেশের প্রধান নির্বাচন কমিশনার এবং যিনি বলছেন যে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করাই তার উদ্দেশ্য, আমরা তাকে কিছু প্রশ্ন করতে পারি। এই যে 2023-এ 5টি রাজ্যের নির্বাচন হলো, সেই সময় উনি দায়িত্বে ছিলেন। উনি শনিবারের সাংবাদিক সম্মেলনেও বলেছেন যে লোকসভা নির্বাচনে কোনো একটি কেন্দ্রে কোনো একটি দলের প্রার্থী সর্বাধিক 90 লক্ষ আর বিধানসভা নির্বাচনে 38 লক্ষ খরচ করতে পারে। আমরা দেখেছি, মানে এসবিআই এর তথ্য অনুযায়ী দেখেছি, 2023-এ যখন নির্বাচন হলো সেই সময় বিজেপি 5টা রাজ্যে নির্বাচন হচ্ছিল, সেখানে তার জন্য বিজেপি 1477 কোটি টাকার ইলেকটোরাল বন্ড ভাঙিয়েছে। যদি আমি রাজীব কুমারের কথাকে বিশ্বাস করি, এই 5 রাজ্যের সব বিধানসভা কেন্দ্র, তাকে যদি আমি 38 লক্ষ টাকা দিয়ে গুণ করি, তাহলে কি এটা 1477 কোটি টাকা হয়? তাহলে এসবিআই এর তথ্য আসার পরে তিনি বিজেপি বা কেন্দ্রের শাসক দলকে কোন নোটিশ পাঠিয়েছেন জানতে চেয়েছেন। এটা কিন্তু ওনার সময়ের ঘটনা। উনি গর্ব করে যে সময়টার কথা বলেছেন, যে সময়টা উনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন, ঠিক সেই সময়টার ঘটনা। এবং সেই সময় কেন্দ্রের শাসক দল কত টাকার ইলেকটোরাল বন্ড ভাঙিয়েছে সেই তথ্য এসবিআই দিয়েছিল, উনি সেটা আপলোড করেছেন। উনি কোনো ব্যবস্থা নেন। ইলেকশন কমিশন আজকে যে সিস্টেমটার উপরে কাজ করছে, প্রাইমারি স্ট্রাকচার সুকুমার সেন তৈরি করে দিয়ে গেছিলেন। এবার রাজীব কুমার, আজকে সিস্টেম অনেক মডার্নাইজ হয়েছে, সবকিছু হয়েছে, উনি কি ব্যবস্থা নিয়েছেন? উনি তো দেখতে পাচ্ছেন যে 5টা রাজ্যের, যেখানে সমস্ত বিধানসভাগুলোকে যোগ করলে কখনো সে সংখ্যা 600 পেরোবে না, সেই 600 বিধানসভা কেন্দ্রের জন্য 38 লক্ষ টাকা যদি আপার লিমিট হয়, তাহলে বিজেপি 1477 কোটি টাকার ইলেকটোরাল বন্ড ভাঙালো কি করে? তাহলে আপনি বুঝে নিন যে সিস্টেমটা লপসাইডেড বা একদিকে ঢলেছিল। আমি এই তথ্যটা উল্লেখ করলাম না, কারণ সেটাও এতদিনে বহু আলোচনা এসে গেছে যে 2019-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রায় 1900 কোটি টাকার ইলেকটোরাল বন্ড ভাঙিয়েছিল। তাহলে বিরোধীদের যে মূল অভিযোগ, সেটা কোথাও সারবত্তা পাচ্ছে যে ইডি এবং সিবিআই কে ব্যবহার করা হয়েছে এক্সটর্শনের জন্য, এবং ইডি সিবিআই অসংখ্য কোম্পানির নাম বলা যেতে পারে। আমি সান্টিয়াগো মার্টিনের ফিউচার গেম বা আরবিন্দ ফার্মা বা সিদ্ধি সাই ইলেকট্রিক্যাল বা অ্যাপোলো ফার্মাসিউটিক্যালস, এদের নাম মানে বললাম, এরকম অসংখ্য কোম্পানি আছে। তার সঙ্গে আরেকটা উল্টো জিনিসও হয়েছে। উল্টো জিনিস হচ্ছে, এমনতর কোম্পানিগুলো ইলেকটোরাল বন্ড কিনেছে যারা সরাসরি সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধে পাচ্ছে। বহু আলোচনা হয়েছে আদাব পুনাওয়ালার সেরাম ফার্মাসিউটিক্যালসকে নিয়ে, যারা করোনার সময় সমস্ত ভ্যাকসিন তৈরির বরাত পেয়েছিল, এবং আমাদের মনে রাখতে হবে ফাইজারকে ভারতবর্ষে ঢুকতে দেওয়া হয়নি। খুব ইন্টারেস্টিং, মানে এসবিআই এর তথ্যই বলছে যে করোনার সময় যে সময় তাদেরকে ভ্যাকসিন দেওয়ার বরাদ দেওয়া হয়, সেই সময় আদাব পুনাওয়ালা 50 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনেছে। এটা খুব সামান্য বিষয় নয়। কিন্তু আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মেঘা কনস্ট্রাকশন। মেঘা কনস্ট্রাকশন একটা তেলেঙ্গানা বেসড কোম্পানি, মানে তেলেঙ্গানা মানে হায়দ্রাবাদের কোম্পানি, আগে সাবেক অন্ধ্রের কোম্পানি ছিল। এই কোম্পানিটি সম্পর্কে এক সময়কার আরএসএস নেতা, ইন্টারেস্টিংলি তিনি এখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী, রেবন্ত রেড্ডি বহুদিন ধরে চিঠি লিখেছেন যে একে অন্যায়ভাবে ফেভার করা হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা কি দেখছি? আমরা দেখছি ঠিক যে সময় মেঘা কনস্ট্রাকশন
একটা 300 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনছে, তার এক সময় মানে এক সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রের বিজেপি সরকার তাকে 15,000 কোটি টাকার বরাদ্দ দিচ্ছে। এখানেই শেষ না, আমাদের সবার মনে আছে এই কয়েক মাস আগে উত্তরকাশীতে উত্তরাখণ্ডে সিলকায়া টানেল ভেঙে পড়ে এবং সেই টানেলে বহু শ্রমিক আটকে পড়ে। এটা আলাদা প্রশ্ন, তাদেরকে যে র্যাট মাইনার্সরা উদ্ধার করেছিলেন তারা যে তাদের মধ্যে যেহেতু একটা বড় অংশ মুসলিম ছিলেন, তাদের বাড়ি দিল্লিতে বিজেপি নিয়ন্ত্রণাধীন দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আমরা তখনও বিভিন্ন পরিবেশবিদ বিভিন্ন লোক প্রশ্ন করেছিলেন যে এই যে টানেল সেটা নির্মাণের জন্য কি যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল, প্রযুক্তিগত সব দিক খেয়াল রাখা হয়েছিল? কি করে রাখা হবে? কারণ ওই সিলকায়া টানেল বানানোর বরাত যে নবযুগ কনস্ট্রাকশনকে দেওয়া হয়েছিল, তারা ঠিক 2019-এর নির্বাচনের আগে 50 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনে বিজেপিকে সাহায্য করেছিল। তাহলে আপনার আমার ঘরের শ্রমিকরা, মুর্শিদাবাদের এবং নদিয়ার শ্রমিকরা ছিল যারা সিলকায়া টানেলে আটকে পড়েছিল, আর সেই টানেল কাটার বরাত যারা পেয়েছে তারা সবকিছু থেকে ছাড় পেয়ে যাবে কারণ তারা ইলেকটোরাল বন্ড কিনে বিজেপিকে সাহায্য করেছে। এর চাইতে একচোখামি, এর চাইতে একদেশদর্শী সিস্টেম আর কি হতে পারে? দেখুন, এরকম অসংখ্য উদাহরণ এই পুরো সিস্টেমটার মধ্যে আছে। আমরা যখন এখনো কথা বলছি, প্লিজ আমাদের সবাইকে মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও প্রথম 2,500 কোটি টাকার বন্ডের নাম্বার বা কারা সেটা পেয়েছে আমরা জানি না, যেখানে সবার ধারণা বা সব তথ্য বলে যে ওই 2,500 কোটির মধ্যে 95% কেন্দ্রের শাসক দল বিজেপি ভাঙিয়েছিল। কিন্তু আমরা জানি না ওই 2,500 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কারা কিনেছিল। কিন্তু বাকি যে 12,000 কোটি টাকার বেশি আমরা হিসেব পাচ্ছি, যেখানে প্রায় 7,000 কোটি টাকার কাছাকাছি শুধুমাত্র এককভাবে বিজেপি পেয়েছে, তাকে আপনি কি বলবেন? তাকে কি আপনি গণতন্ত্রের একটা গণতন্ত্র সবসময় যে কোনো ডেমোক্রেটিক সিস্টেম সবসময় লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে। শাসক যা সুবিধে পাবে, বিরোধীও তাই সুযোগ পাবে। আমাদের মনে রাখতে হবে যে শনিবারের নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্সেও তাৎপর্যপূর্ণভাবে গান্ধীদের মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ডের একজন মহিলা সাংবাদিক এই প্রশ্নটা রাজীব কুমারকে ছুড়ে দিয়েছিল, আপনি নির্বাচন কমিশনার হিসেবে রাজীব কুমার কি দেশের বিরোধী এবং শাসককে লেভেল প্লেইং ফিল্ড বা সবাইকে সমানাধিকার দিচ্ছেন? It will be a calibrated approach to MCA code violations. But there have been several complaints against the Prime Minister and Amit Shah, but none of the EC has not taken action against them. But you have taken action against the opposition leaders. कि हम बायस होकर किसी के खिलाफ एक्शन लेते हैं, किसी के खिलाफ नहीं लेते। यही आप बेसिकली पूछना चाह रहे हैं, पूछना नहीं चाह रहे, आरोप लगा रहे हैं। इसका मुझे जवाब आपको देना चाहिए। जिस किसी के भी खिलाफ में अगर कहीं भी कोई केस बनेगा, हाउसएवर हाई स्टार कैंपेनर ही और शी मे बी, वी विल नॉट सिट बैक, वी विल टेक एक्शन। দেখুন, আমরা একটা অদ্ভুত সিস্টেমের মধ্যে চলে যাচ্ছি। সেই সিস্টেমটার চ্যালেঞ্জ হচ্ছে যিনি পুলিশ, তিনি বিচারক, আবার তিনি দেশের সর্বোচ্চ শাসক। অর্থাৎ যে কারণে গণতন্ত্র দাঁড়িয়ে থাকে, অর্থাৎ আলাদা আলাদা সিস্টেম, এক্সিকিউটিভ কোনো ভুল করলে জুডিশিয়ারি তার চেক অ্যান্ড ব্যালেন্স করবে, জুডিশিয়ারির কোনো বাড়াবাড়ি হলে মিডিয়া সেটা নিয়ে প্রশ্ন তুলবে, এই তিনটে লাইনকে ব্লার করে দেওয়া হয়েছে। তার উদাহরণ আমি বলতে চাই না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একজন বিচারপতি কি করেছেন সেটা আমরা দেখেছি। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আবার আমি গোয়িং ব্যাক টু দ্য পিটিআরস কমেন্ট, বিকজ পিটিআর ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট ইকোনমি। উনি বলেছেন কোন অর্থনীতি দেশের আফ্রিকার যাকে আমরা বলি বান্টু রিপাবলিক, তারা ওইভাবে দেশ চালায় না। ক্রনিক ক্যাপিটালিজমেরও একটা বাড়াবাড়ির সীমানা আছে। আমি তোমাকে বরাদ দেব, তার পরের দিনই তুমি আমায় টাকা দিয়ে দেবে। এইটা পৃথিবীর কোন সিস্টেম, যেসব সিস্টেমে ঘুষ নেওয়া হয়, ধরুন আমেরিকান সিস্টেমে তো আমরা জানতে পারি যে ওই পার্টিকে চাঁদা দিচ্ছে, ওই পার্টিকে চাঁদা দিচ্ছে, সেখানেও চলে না। সেখানেও এরকম মনোপলি কায়েম করতে দেওয়া হয় না। কিন্তু আমরা ক্রমশ
ওই যে বললাম না, এমন একটা সিস্টেমে চলে যাচ্ছে যেটা একেবারে আরএসএস এর আদর্শের বিপরীতে অবস্থান করে, কিন্তু আবার হয়তো আরএসএস ওটাই বিশ্বাস করে, অর্থাৎ একটা ওয়ান পার্টি কমিউনিস্ট রুলের মতো, চীনের মতো, যেখানে যে শাসক সেই সবকিছু, সেই বিচারক, সেই পুলিশ, সেই এক্সিকিউটরও। এই যে সিস্টেমটা, সেটা আরএসএস ধীরে ধীরে আমাদের মাথার মধ্যে গেঁথে দিচ্ছে, এবং ইলেকটোরাল বন্ড তার সবচেয়ে বড় উদাহরণ। আমি আবার বলছি যে যারা চিৎকার করছেন যে তৃণমূল 1600 কোটি টাকা পেয়েছে, সেটা নিয়ে কিছু বলা হচ্ছে না কেন? আমরা এখনো জানি না যে তৃণমূল যে 1600 কোটি টাকা পেয়েছে, সেই 1600 কোটি টাকা যে যে ব্যবসায়ী দিয়েছেন তাদের কতটা ইডি বা সিবিআই এর হেনস্থার মধ্যে পড়তে হয়েছে। কারণ তৃণমূল এখনো বলেনি যে তারা কাদের কাছ থেকে টাকা পেয়েছে। তাহলে আমরা মিলিয়ে দেখতে পারবো যে সিবিআই বা ইডি তা মানে তাদের বাড়িতে হানা দিল কিনা। খুব একটা বোকা বোকা প্রশ্ন জাগে। তাহলে কি বাকিবুর রহমান বা অনুব্রত মণ্ডল ইলেকটোরাল বন্ড কিনে বিজেপিকে সাহায্য করতে পারলো না বলে তারা বেচারি জেলে গেল? দেখুন, দুর্নীতি একটা দেশে থাকতেই পারে, সেই দুর্নীতির তদন্তও হবে, কিন্তু সেটাকে ব্যবহার করে আপনি নিজের তহবিলকে পুষ্ট করবেন, এর চাইতে এক্সটর্শনারি সিস্টেম আফ্রিকার কোনো দেশেও হয় না। ইন্টারেস্টিংলি, সুকুমার সেন ভারতবর্ষের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, ভারতের পাশাপাশি আফ্রিকার অনেকগুলো দেশেরও অ্যাডভাইজার ছিলেন। সেই দেশগুলো অন্তত গণতন্ত্রের যে পাঠ নিয়েছে, আমার মনে হয় এই গত কয়েক বছরে বিজেপি সেই সমস্ত গণতন্ত্রের পাঠকে ধুয়ে মুছে দিতে চাইছে। আপনি এরকম কোনো সিস্টেমই হতে পারে না যে সিস্টেমে সরকারের কাছে সব তথ্য থাকবে আর বিরোধীরা কিচ্ছু জানতে পারবে না। এরকম একটা সিস্টেম এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি ভারতবর্ষে ক্রিয়েট করেছিল। সুখের বিষয় যে সুপ্রিম কোর্ট সেই বিষয়টাকে বাতিল করেছে। কিন্তু ভুলে যাবেন না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি অন্য সময় বলেন দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই শেষ কথা, তিনি কিন্তু এটা নিয়েও কটাক্ষ করেছেন। आज के युग में सुदामा श्री कृष्ण को एक पोटली में चावल देते, वीडियो निकल आती, सुप्रीम कोर्ट में पीआई हो जाती और जजमेंट आता कि भगवान कृष्ण को भ्रष्टाचार में कुछ दिया गया और भगवान कृष्ण भ्रष्टाचार कर रहे थे। इस व्यक्त में हम जुगर रहे। প্রথম কথা, সুদামা চালের সঙ্গে এই মেঘা কনস্ট্রাকশনের 300 কোটি বা স্যান্টিয়াগো মার্টিনের 1400 কোটি, এগুলো তুলনা করাটা হাস্যকর। এবং গণতন্ত্রে তো সবকিছু সবাই জানতে চাইবেই, তাতে অসুবিধার কি আছে? অন্যদেরকে সবসময় চোর বলে দেগে দিতে অভ্যস্ত বিজেপির এইটা বোধহয় সবচেয়ে বড় রাজনৈতিক এবং অর্থনৈতিক কেলেঙ্কারি, এই ইলেকটোরাল বন্ড। এর চাইতে দিনে দুপুরে ডাকাতি বোধহয় কখনো হতে পারে না।